হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ট্রান্সলেশনটি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে এবং এটা একটু বড়, সকলে রিকোয়েস্ট রেখে ট্রান্সলেশনটা একটু বড়ই রেখেছি। তো চলো দেখা যাক। প্রথমে আছে শিকারি সবসময় গুলি করার অধিকার থাকে। তো শিকারি সবসময় গুলি করার অধিকার থাকে, তো এটাকে যেহেতু থাকে বোঝাচ্ছে, অর্থাৎ সবসময় কথা বলা হচ্ছে, তো এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের আছে অর্থে কিন্তু আমরা ব্যবহার করব আর লিখব, কারণ থাকে বা আছে এরকম কথাটি এখানে প্রযোজ্য। তো কিভাবে লিখব? আমরা ঠিক এইভাবে লিখব যে দ্য হান্টার অলওয়েজ, সর্বদাই কি শিকারীর, তাহলে সর্বদাই হ্যাজ থাকে কি থাকে বা আছে দ্য ক্লেম অন দ্য শট, অর্থাৎ গুলি করার অধিকার থাকে। এখানে হচ্ছে সাবজেক্ট দ্য হান্টার, আর অলওয়েজ হচ্ছে সর্বদাই বা সবসময়, আর হ্যাজ দ্য ক্লেম অর্থাৎ থাকে কি অধিকার, অন দ্য শট অর্থাৎ গুলি করার। তো হান্টারকে আমরা কী কী লিখতে পারি? হান্টারকে আমরা কিন্তু চেজারও লিখতে পারি, দ্য চেজার, অথবা আমরা কিন্তু এটা শিকারিও বলতে পারি, শিকারিও বলতে পারি। সুতরাং এক্ষেত্রে কোনো ভুল নেই। আর অলওয়েজ হচ্ছে সর্বদা, আর ক্লেম হচ্ছে অধিকার থাকা, যেটাকে আমরা ডিমান্ডও বলতে পারি, বা এটাকে আমরা রাইটও বলতে পারি, বা আমরা এটাকে ডোমিনেশনও বলতে পারি, কি ডোমিনেশন, বা আমরা এটাকে অথরিটিও বলতে পারি, অথরিটি। সুতরাং তোমরা এই সমস্ত ওয়ার্ডগুলি লিখে নেবে, যে ক্লেম বা অধিকার, বা ডিমান্ড বা রাইট বা ডোমিনেশন বা অথরিটি, সমস্ত ওয়ার্ডগুলি কিন্তু আমরা এক্ষেত্রে প্রযোজ্য করতে পারি। আর শর্ট হচ্ছে কি, শর্ট হচ্ছে গুলি করা। আর যখন আমরা গোলা বারুদ বা কামানের ক্ষেত্রে বলি তখন কিন্তু আমরা কি বম্ব শেল বলি, কি বম্ব শেল। সুতরাং এই ক্ষেত্রে আমাদের শর্টটাই প্রযোজ্য, বম্ব শেলটা দিতে হবে না। এটা কামানের গোলার ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করি। আর এখানে হ্যাজ অর্থাৎ আছে বা থাকে অর্থে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করি, তো সেই কারণে কিন্তু এখানে আমরা হ্যাজ ব্যবহার করেছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি অবশ্যই আমি আইনের সাথে পরিচিত, সিদ্ধার্থ বললেন। তো এটা একটা কোটস, এবং এটা সিদ্ধার্থ বললেন, অর্থাৎ এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সে দেখতে পাচ্ছি। আর অবশ্যই আইনের সাথে আমি পরিচিত, তাহলে কি লিখবো? যে অফকোর্স। তো দেখা যাক, বাক্যটি আমরা ঠিক এইভাবে লিখব, অফকোর্স অর্থাৎ অবশ্যই, বা আমরা এটাকে সার্টেনলিও বলতে পারি, সার্টেনলি অর্থাৎ নিশ্চয়ই, অফকোর্স সার্টেনলি, বা আমরা এটা ন্যাচারালিও বলতে পারি অর্থাৎ স্বভাবতই, বা এটাকে আমরা অবভিয়াসলিও বলতে পারি, অবভিয়াসলি স্পষ্টতই বা অবশ্যই। কি আই অ্যাম ফ্যামিলিয়ার, আমি পরিচিত, উইথ দ্য ল অর্থাৎ আইনের সাথে আমি পরিচিত, আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য ল, আমি আইনের সাথে পরিচিত। সিদ্ধার্থ স্পোক আপ অর্থাৎ সে চেঁচিয়ে বলে উঠল, সিদ্ধার্থ। তো স্পিক আপ হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, যার অর্থ হলো চেঁচিয়ে বলা। আর সিদ্ধার্থ স্পোক আপ কী বললো? আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য ল, বা এটাকে আমরা বলতে পারি আই অ্যাম অ্যাকুয়েন্টেড, আমি পরিচিত এই আইনের সাথে, বা আই এম ক্লোজ, বা আই এম ক্লোজ টু দ্য ল, অর্থাৎ আই এম ক্লোজ টু দ্য ল, বা আই এম অ্যাকুয়েন্টেড উইথ দ্য ল, বা আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য ল, বা এটাকে বলতে পারি আই এম কনশাস, কি কনশাস অ্যাবাউট দ্য ল। তো আমরা কিন্তু এতগুলো অল্টারনেটিভ সেন্টেন্স বানাতে পারি এটার জন্য, অর্থাৎ যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। আর চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে তোমার তীরের আঘাতে যদি পাখিটি মারা যেত। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স, আর তাহলে তুমি তাকে দাবি করতে পারতে। তো দাবি করতে পারতে এখানে কিন্তু একটা পসিবিলিটি ব্যবহার করা হচ্ছে, পসিবিলিটি সেন্স আসছে। কেমন? যদি এটা মারা যেত তাহলে তুমি দাবি করতে পারতে। তো দাবিটা কখন করা যেত? যখন এটা মারা যেত। তাহলে এখানে একটা কন্ডিশন এবং পসিবিলিটি দুটোই ডিপেন্ড করছে। তো আমরা এই ধরনের বাক্য কীভাবে লিখব চলো দেখা যাক। তো এই সেন্টেন্সকে আমরা ঠিক এইভাবে লিখব যে ইউ কুড হ্যাভ ক্লেমড, অর্থাৎ তুমি দাবি করতে পারতে। তো কুড হ্যাভ কেন ব্যবহার করলাম? কুড হ্যাভ এই কারণে ব্যবহার করলাম, যদি পাস্ট পসিবিলিটি বা অ্যাবিলিটিকে বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুড হ্যাভের ব্যবহার করে থাকি। তো ইউ কুড হ্যাভ ক্লেমড, তুমি দাবি করতে পারতে, অর্থাৎ সম্ভাবনা থাকতো তোমার দাবি করার। কেন?
দ্য বার্ড পাখিটিকে ইফ ইট হ্যাড ডায়েড যদি এটা মারা যেত, তাহলে ইফ ইট হ্যাড ডায়েড অর্থাৎ যদি এটা মারা যেত, ইউ কুড হ্যাভ ক্লেমড দ্য বার্ড তুমি পাখিটিকে দাবি করতে অ্যাজ এ রেজাল্ট অফ ইয়োর অ্যারো তোমার তীরের আঘাতে যদি পাখিটা বা তোমার তীর ছোড়ার ফলাফল হিসেবে যদি পাখিটা মারা যেত তাহলে তুমি এটাকে কিন্তু দাবি করতে পারতে। তো সেই কারণে ইউ কুড হ্যাভ ব্যবহার করা হয়েছে পাস্ট টেন্সে। আর এটা পাস্টে কুড হ্যাভ ব্যবহার করা হয় যখন পাস্ট পসিবিলিটি বা অ্যাবিলিটি বোঝায়, টু এক্সপ্রেস পাস্ট পসিবিলিটি অর পাস্ট অ্যাবিলিটি। আর এখানে ইট হ্যাড ডায়েড ব্যবহার করা হয়েছে, কারণটা কি, যদি এটা মারা যেত তো কাজটা এটা প্রথমে হচ্ছে, এই কারণে আমরা কি পাস্ট পারফেক্ট টেন্স রেখেছি, পাস্ট পারফেক্ট টেন্স। আর এক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্সের এবং পসিবিলিটি অর্থে কুড হ্যাভ ব্যবহার করেছি। ঠিক একই রকমভাবে এটাকে আমরা অন্যরকমভাবেও লিখতে পারতাম। তো এইভাবেই কিন্তু আমরা লিখলে এটা যে সঠিকতা সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। তো অ্যারোকে আমরা কি জানি সেজেস হয়, সেজেস, বা এটাকে আমরা শ্যাপসও বলতে পারি, শ্যাপস। তো এই সমস্ত অর্থগুলিও তোমরা লিখে রাখতে পারো। আর ক্লেমড আমি অলরেডি বলেছি, ইউ কুড হ্যাভ ক্লেমড তুমি দাবি করতে পারো, বা ইউ কুড হ্যাভ ডিমান্ডেড তুমি এটাকে দাবি করতে পারতে। তো ক্লেমড বা ডিমান্ডেড দুটোই তোমরা এটাকে এই অর্থে ব্যবহার করতে পারো। তো তোমরা এগুলো লিখে নিও, কারণ ভোকাব যত ইনক্রিজ করবে ততই কিন্তু তোমাদের সুবিধা হবে ট্রান্সলেশনের ক্ষেত্রে স্পিড বাড়তে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তবে এটি এখনও মারা যায়নি, তবে এটি এখনও মারা যায়নি। তো এই বাক্যটি আমরা কীভাবে লিখব চলো দেখা যাক। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে হাউএভার যাই হোক, ইট ইজ নট ইয়েট ডেড এটা এখনও মৃত নয়, বা ইট ইজ নট ইয়েট কি, বা আমরা এইভাবে লিখতে পারি যে হাউএভার যাই হোক এটা এখনও মারা যায়নি, ইট ডিড নট ইয়েট ডায়েড, ইট ডিড নট ইয়েট বা ইট হ্যাড নট ইয়েট ডায়েড আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তো এটা এখনও মৃত নয় আমরা এইভাবে লিখেছি। তো ইয়েট বা আমরা এটাকে বলতে পারি স্টিল, ইট ইজ নট স্টিল ডেড এটা এখনও মৃত নয়, বা ইভেনও ব্যবহার করতে পারি আমরা, ইভেন ইট ইজ নট ইভেন ডেড এটা এখনও মৃত নয়। তো এই ক্ষেত্রে এরকমই কিন্তু আমরা সেন্টেন্সটাকে বানাতে পারবো। আর যদি অল্টারনেটিভ তৈরি করি তাহলে হাউএভার দিয়ে শুরু করব এবং তারপরে লিখব যে কি ইট হ্যাড নট ইভেন ডায়েড এটা এখনও মারা যায়নি, বা ইট ওয়াজ নট ডেড বা ইট ওয়াজ নট ডেড এটা এখনও মৃত ছিল না, বা এরকমও কিন্তু আমরা করতে পারি। তো দুরকমভাবে আমরা ইট ইজ নট ইয়েট ডেড এটা এখনও মৃত নয়, বা ইট ওয়াজ নট ডেড আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো, হাউএভার ইট ওয়াজ নট ডেড অথবা হাউএভার ইট ইজ ইট নট ডেড এটা এখনও মারা যায়নি। তো দুরকমভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো, তোমরা যেটা সুবিধা সেটা লিখতে পারো। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে এর বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে। এর বলতে কি, এর বলতে কিন্তু এই পাখিটার কথা বলা হচ্ছে। তো অধিকার আছে, তো এই ক্ষেত্রে আমরা আবার কি সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। চলো দেখা যাক। তাহলে কি লিখবো, ইট হ্যাজ, ইট বলতে পাখিটা, ইট হ্যাজ এভরি রাইট টু লিভ এর বেঁচে থাকার পূর্ণ অধিকার আছে, এভরি রাইট অর্থাৎ সমস্ত অধিকার আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এভরি রাইট ব্যবহার করা হচ্ছে, ইট হ্যাজ এভরি রাইট টু লিভ অর্থাৎ এর বেঁচে থাকার পূর্ণ অধিকার রয়েছে। তো সেই অর্থে কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। তো রাইটকে আমরা কি লিখতে পারি, রাইটকে আমরা কিন্তু অথরিটিও বলতে পারি, ইট হ্যাজ এভরি অথরিটি টু লিভ অর্থাৎ এটা বেঁচে থাকার সর্বত্র অধিকার রয়েছে, বা আমরা এটা পাওয়ারও বলতে পারি কি ইট হ্যাজ এভরি পাওয়ার টু লিভ ইট অথবা টু লিভ, অথবা ইট হ্যাজ এভরি ক্লেমও বলতে পারি। কিন্তু ক্লেম যেমন দাবি, তো ক্লেম কিন্তু এখানে পাওয়ার বা অধিকারের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আমি কেবল তাকে সুস্থ হতে সাহায্য করব। তো এক্ষেত্রে কিন্তু আমরা আবার ফিউচার টেন্স ব্যবহার করব। কারণ কি ফিউচার টেন্স ব্যবহার করব, কারণ এখানে করব অর্থ বোঝাচ্ছে। তো চলো দেখা যাক কীভাবে লেখা যায়। তো বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আমি কেবল, তো আমি কেবল হেল্প ইট আমি এটাকে সাহায্য করব কি ইন ইটস রিকভারি এর আরোগ্য লাভে, বা এটা যাতে সুস্থ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি এটাকে সাহায্য করব। তো আই উইল জাস্ট হেল্প বা আই উইল জাস্ট অ্যাসিস্টও বলতে পারি, আই উইল জাস্ট অ্যাসিস্ট বা আই উইল জাস্ট এইড বা আই উইল জাস্ট সাপোর্ট
সাপোর্ট। সুতরাং এইভাবে আমরা কিন্তু অল্টারনেট সেন্টেন্স তৈরি করতে পারবো। আর ইন ইটস রিকভারি অর্থাৎ এটা সেরে ওঠার ক্ষেত্রে বা ইন ইটস কিওর বলতে পারি, ইন ইটস কিওর বা ইন ইটস হিলিং বলতে পারি আমরা সুস্থ হওয়ার ক্ষেত্রে, বা ইন ইটস রিমেডি বলতে পারি আমরা, কি রিমেডি, ইন ইটস রিমেডি। সুতরাং এইভাবে কিন্তু আমরা আমাদের সুবিধা মতো লিখতে পারবো। তো তোমরা এই সিনোনিমসগুলো লিখে নেবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, তারপর আমি তাকে ছেড়ে দেবো। তো ছেড়ে দেবো এটাকে আমরা দুই রকমভাবে লিখতে পারি। তো একটা হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ যখন নিকট ভবিষ্যৎ থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি। তাছাড়া এটাকে আমরা কিন্তু ফিউচার টেন্সে লিখতেই পারবো। তো দুরকমভাবে লিখতে পারি। চলো কীভাবে লিখব। তারপর অর্থাৎ দেন আই এম গোয়িং টু লেট ইট গো, তারপর এটাকে আমি ছেড়ে দেবো বা আমি ছেড়ে দিতে, এটাকে যাচ্ছি বোঝাবে না, এটা যেহেতু সুদূর নিকট ভবিষ্যৎ সেই কারণে আই এম গোয়িং টু, যেমন আমি আগামীকাল কলকাতায় যাব, তাহলে আমি বলতে পারি যে আই অ্যাম গোয়িং টু ক্যালকাটা টুমরো। তো এরকমও কিন্তু আমরা ব্যবহার করি আগামীকাল অর্থাৎ নিকট ভবিষ্যৎ যখন বোঝায়, তাহলে কি দেন আই অ্যাম গোয়িং টু লেট ইট গো, তারপর এটাকে আমি অর্থাৎ যে শুশ্রূষা করার পরে এটাকে আমি ছেড়ে দেবো বা এটাকে আমি মুক্ত করে দেবো। বা এটাকে আমরা অন্যরকমভাবে লিখলে কীভাবে লিখবো, দেন কি আই উইল ফ্রি ইট, তারপর এটাকে আমি মুক্ত করে দেবো, এইভাবে আমরা লিখতে পারি। বা দেন আই উইল রিলিজ ইট, দেন আই উইল কি রিলিজ ইট, তারপর এটাকে আমি ছেড়ে দেবো। তো এইরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। সুতরাং তোমরা এই সমস্ত প্রসেসগুলো দেখে নিও এবং এইভাবে কিন্তু তোমরা লিখতে পারবে, যার যেটা সুবিধা হবে তোমরা সেইভাবে লিখবে। তো এই ছিল আজকের প্যাসেজটির ট্রান্সলেশন। আশা করি যারা প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ এই ধরনের প্রতিনিয়ত ক্লাস কিন্তু আমার চ্যানেলে আমি দিতে থাকি। আর তোমরা প্রতিনিয়ত যারা ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো এবং ট্রান্সলেশনে আরও বেশি শক্তিশালী, আরও বেশি পরিপক্ক হয়ে ওঠো, আরও বেশি তোমাদের মধ্যে স্পিড আসুক এবং পরীক্ষার জন্য সর্বোপরি নিজেদেরকে অভিজ্ঞ করে তোলো। তো ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্ত।